জ্বালানি তেল নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। এটা বেসরকারি খাতে কেন দেওয়া হচ্ছে, আবার পাটকল নিয়েও সমালোচনা করছে। তো বস্তুত কিছু বাম সংগঠন আছে যারা মনে করে পাটকলগুলো সরকার চালানো উচিত। তো তারা এটা কথা বলছে, সাথে সাথে আবার আমাদের জামাতের ভাইয়েরা তো দায়িত্ব নিচ্ছে এটাকে সমালোচনা করে নেগেটিভলি ইস্টাবলিশ করতে হবে যে এটা সঠিক সিদ্ধান্ত না। তো সেই বিষয়ে কথা বলার জন্য একটু লাইভে আসলাম যে আপনাদের মতামত কি, এই বিষয়ে কি সিদ্ধান্ত হওয়া উচিত, বেসরকারীকরণ করা উচিত কিনা। আমি একটা আখ ফ্যাক্টরি, আখের যে চিনিকল আছে সেই চিনিকলের একটা অভিজ্ঞতার কথা বলতেছি। তো সেই চিনিকলে আমি যখন গেছি তখন চিনিকলের লেবাররা সেখানে জুয়া খেলতেছিল, তাস খেলতেছিল একবারে কাজের সময়। এবং আমি যাওয়ার সময় মেহমান আসছে এরকম বলে তাড়াহুড়া করে সবাই কাজে ফিরতেছে, উঠে দাঁড়াচ্ছে, এইরকম একটা বিষয় ছিল। তো আমি আরও গভীরভাবে বোঝার চেষ্টা করলাম যে যখন এই চিনি কলগুলো, পাটকলগুলো ইন্সপেকশনে আসে, সেই ইন্সপেকশনের বিষয়ে এরকমভাবে একটা তড়িঘড়ি হয়। এবং এই কারখানাগুলো যারা চাকরি করে তাদের কখনোই এরকম একটা তাগাদা থাকে না যে এটাকে লাভজনক একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে, এখান থেকে যে প্রফিট করতে হবে। এবং আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধের আগে যে পাটকলগুলো বাংলাদেশে ছিল, সবগুলো পাটকলই ছিল ব্যক্তি মালিকানায়। এবং এর পরবর্তীতে 1971 সালের পরে ভারতের পরামর্শেই সম্ভবত পাটকলগুলো সরকারিকরণ করা হয়। এবং এটাই ছিল সবচেয়ে ঐতিহাসিক একটা ভুল। এরপর থেকে সরকারিকরণ হওয়ার পর থেকে একটা একটা করে পার্টস খুলে নেওয়া, নাট বোল্ট খুলে বেচে খাওয়া, এটাই পাটকল কোম্পানিগুলোর একমাত্র কাজ। এবং আমাদের যে পাট মন্ত্রণালয় আছে, তো এইটা ব্যবসা করতে পারবে কিনা, পাটকলের ব্যবসা করতে পারবে কিনা, এর পরীক্ষা তারা দিয়ে ফেলেছে যে তারা এখানে কখনোই ভালো করেনি। একবার আদমজি জুট মিল চালু করার চেষ্টা করা হলো, এবং আগে যতটুকু দায় ছিল এটা চালু করার পরে কয়েক হাজার কোটি টাকা আরও এক্সট্রা দায় হয়ে যায়। তো কেন সফল হয় না, কেন বেসরকারিভাবে পাটকল নিয়ে তারা আবার সফল হচ্ছে, এইটার আপনাদের গুরুত্ব কি, যে আপনারা কিভাবে দেখেন সরকারি কাজ, সরকারি চাকরি। এবং আমি দেখেছি যে খুলনায় যখন ছিলাম, পাটকল কারখানা যেগুলো আছে সেখানে যারা শ্রমিকরা আছে তারাও কোনোভাবেই বেসরকারিকরণ চায় না। আপনারা বলেন তো যে কেন বেসরকারিকরণ চায় না। একটা আমরা আমরা একটা প্রতিনিধি পেয়েছিলাম, একজনকে আইডেন্টিফাই করেছিলাম যে একাই 10 জনের বেতন তুলে খাচ্ছে, আরেকজনকে পেয়েছিলাম একাই 5 জনের বেতন তুলে খাচ্ছে। অর্থাৎ কাজে অংশগ্রহণ না করেও যতক্ষণ এটা সরকারি থাকে এভাবে বেতন তুলে খাওয়া যায়, এভাবে তাস খেলা যায়, এভাবে জুয়া খেলা যায়। এবং এভাবে ঢাকা থেকে কেউ যেন ইন্সপেকশনে না যায় সেজন্য আটকায় রাখা যায়। এইটা পাটকলগুলো কখনোই আলোর মুখ না দেখা একটা অন্যতম কারণ। এবং পারেনি সরকারি কোনো সরকার পারেনি পাটকলগুলোকে লাভজনক করতে, পারেনি। কারণ একটা সাধারণ প্রতিষ্ঠান যে লাভটা করতে চাবে, বেসরকারি প্রতিষ্ঠান, ওই তাগাদা একটা চাকরিজীবীর মধ্যে নাই। সরকারি চাকরি করে ও কি পাটকলের লেবার নাকি? পাটকলের লেবার হলে ওর মধ্যে ফিলিংস আছে যে সরকারি সে, হ্যাঁ, ও তাকে দিয়ে এটা সম্ভব না, সেটা সম্ভব হয়নি। আমাদের এবার জ্বালানি ক্ষেত্রে আসি। জ্বালানি ক্ষেত্রে আমি দেখছিলাম, জ্বালানি ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো, দেখলে আপনারা বুঝতে পারবেন যে বিশ্বের সকল বড় দেশ আছে, সম্ভাবনাময় দেশ আছে, সবগুলোর জ্বালানি বেসরকারি খাতে। একটা একটা করে ছবিগুলো যদি আমি একটু দেখাই, দাঁড়ান একটু। যুক্তরাষ্ট্র বাহিরে, অস্ট্রেলিয়া বাহিরে, যুক্তরাজ্য বাহিরে, জাপান বেসরকারি কোম্পানিগুলোতে চালায়, সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ আমরা দক্ষিণ আফ্রিকার কথা, যদি দক্ষিণ আফ্রিকা রাইজিং একটা দেশ, তাহলে সেই দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রেও এটা বেসরকারিভাবে হয়। সরকারিভাবে হওয়ার সমস্যা কি? আজকে দেখলাম যে বিপিসি থেকে একটা আবেদন জানানো হয়েছে যে কয়েক হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। সেই পরিমাণটা একটা ভয়ঙ্কর পরিমাণ। তো আমার প্রশ্ন হলো, তেল কিনে আপনারা বিক্রি করছেন পাবলিকের কাছে, ভর্তুকি কেন? ভর্তুকি কেন? কোনো জবাব আছে? আপনার এর পরিমাণ 18,000 কোটি টাকা। এই যে 18,000 কোটি টাকা, এটা হলো News 24 এর নিউজটা হয়েছে। 18,000 কোটি টাকা ভর্তুকি চায় বিপিসি।
18,000 কোটি টাকা ভর্তুকি কেন নেবেন? কেন নিচ্ছে তারা? নিতে পারছে না। এবং আরেকটা বিষয় সেটা ফাইন্ড আউট করলাম যে 20% ক্যাপাসিটি লস। 20% ক্যাপাসিটি মানে 20% চুরি চামারি লুটপাটের মাধ্যমে চলে যায়। তেল কিনছে সরকার, সেখান থেকে ডিপোতে যাচ্ছে, যাওয়ার পথে একবার চুরি হচ্ছে, তারপরে সেই ডিপো থেকে পেট্রোল পাম্পে যাওয়ার পথে আরেকবার চুরি হচ্ছে। তো এই এই সিস্টেম লস কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আফতাবনগরের যে এলাকায় আমি থাকি, প্রায় 4-5টা চার্জিং স্টেশন, সব পলিটিক্যালি, এবং আল্লাহ রাস্তায় লাইন দিয়ে দিছে, হাই ভোল্টেজ লাইন থেকে অটোগুলো চার্জ হচ্ছে এখানে। আজকে একটা জিজ্ঞাসা করছি, যদি পুরো আফতাবনগর সোসাইটিতে বিদ্যুৎ সাপ্লাই কোনো বেসরকারি প্রতিষ্ঠান দিত, কারো বাপের ক্ষমতা ছিল এভাবে লাইন থেকে চোরাই লাইন করে নেবে? কারো বাপের ক্ষমতা ছিল? বলেন। সরকারি, নেওয়া বৈধ। তো জ্বালানি ক্ষেত্রে যে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছে সেই বিষয়ে আরেকটু কথা বলি, একটা এক্সাম্পল দেই। এটা তো জ্বালানি মানে গাড়ির তেল, আপনার স্যালো মেশিনের তেল, মোটরসাইকেলের তেল, তারপরে বাসের তেল, এগুলো তো, তাই না? এগুলো বেসরকারিকরণ সরকার সিদ্ধান্ত নিচ্ছে বা নীতিমালা করছে। মাননীয় প্রধানমন্ত্রী এটাকে অনুমোদন করার চিন্তা ভাবনা করছেন বা করেছেন। আমাদের বিদ্যুৎ মন্ত্রী তিনি এটাকে সাজেস্ট করেছেন। তো তো আমার তুলনা করব কোথায়? ভোজ্য তেলের সঙ্গে একটু তুলনা করি। ভোজ্য তেলে আমাদের সরকার কিন্তু তেলের ব্যবসা করে না, যেটা জ্বালানি তেলের ক্ষেত্রে সরকার ব্যবসা করে। সে ব্যবসা করে ওই 20% ক্যাপাসিটি লস, 18,000 কোটি টাকা ভর্তুকি লাগবে। এবং এর আগে যে একটা সংকট গেল, সেই সংকটের সময় প্রায় মানে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট ড্যামারেজ দিতে হয়েছে তেলের ক্ষেত্রে। তো জ্বালানি তেলের ক্ষেত্রে আমরা বুঝলাম যে এরকমভাবে সরকার ব্যবসা করতেছে, সরকার কেনে, সরকার বেচে, বেসরকারি কোম্পানির কাছ থেকে কেনে, সরকার নিজে সাপ্লায়ার, সরকার ক্যারিয়ার। ঠিক আছে? তো জ্বালানি ভোজ্য তেলের ক্ষেত্রে যেটা হয়, এখানে বাংলাদেশের ফ্রেশ কোম্পানি আছে, তীর কোম্পানি আছে, মেঘনা গ্রুপ আছে, বসুন্ধরা গ্রুপ আছে, তারপরে সিটি গ্রুপ আছে। তারা এখানে তেল নিয়ে ব্যবসা করে, তারা ব্যবসায়ী। দামটাকে ঠিক করে দেয়, সরকার ঠিক করে দেয়। আমাদের এখানে 190 থেকে 200 টাকা পর্যন্ত হলো ভোজ্য তেল। 5 লিটারের বোতল নিলে 190 টাকা, 1 লিটারের বোতল নিলে মানে 200 টাকার মতো আসে। এই জিনিসটা ভারতে 230 টাকা এখন রেট চলতেছে, 230, 35, 240 এইরকমভাবে, হ্যাঁ, রেট চলতেছে। তো আমার প্রশ্ন হলো যে এটা তো সরকার ব্যবসা করে না, সরকার নীতি নির্ধারক। ভোজ্য তেল যেটা প্রত্যেকটা দোকানে দোকানে বিক্রি হয়, আলাদাভাবে দোকানে দোকানে বিক্রি হয়, সেই ভোজ্য তেলের ক্ষেত্রে সরকার মনিটর হিসেবে কাজ করে এবং সরকার রেট ঠিক করে দেয়। তার বাইরে কেউ বেচতে পারে না, কোথাও বেচলে জরিমানা হয়, শাস্তি হয়। ঠিক আছে? যেইটা প্রত্যেকটা মহল্লায় মহল্লায় দোকানে বিক্রি হয়, ঠিক আছে, সেইটা সরকার মনিটারি পলিসির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারতেছে। আর পেট্রোল পাম্পে বিক্রি হবে সেটা সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। ঠিক আছে? তো এইটা একটা অদ্ভুত যুক্তি। সরকার যে পলিসির মধ্যে যাচ্ছে, বেসিক্যালি এটা সরকারের ক্যাপাসিটির বাইরে হিমশিম খাচ্ছে। ঠিক আছে? সেজন্য ভাবছে যে হয়তো বেসরকারি ব্যবস্থাপনা এটা ভালো হবে। বেসরকারি ব্যবস্থাপনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা হবে, যেমন আমি তেল কেনার ক্ষেত্রে একটা বাছাই করি যে অমুক পেট্রোল পাম্পে তেলটা ভালো পাওয়া যায়। আমি আমার বাসার পাশে পেট্রোল পাম্পে তেল না নিয়ে সেই পেট্রোল পাম্পে আমি যাই। ঠিক আছে? তাহলে যখন একাধিক বহু মানে বড় প্রতিষ্ঠানকে এই তেল আমদানি করার সুযোগ দেবে এবং তারা ডেলিভারি করবে, তারা যদি সারা বাংলাদেশে পেট্রোল পাম্প দেয়, তাহলে কি হবে? 4টা কোম্পানি ধরেন দিচ্ছে, এর মধ্যে যেই এখন তো তেলের মান খারাপ দিচ্ছে না ভালো দিচ্ছে, ইঞ্জিন কটকট করে না মটমট করে, কারো কিন্তু সেটা নির্ণয় করার ব্যবস্থাপনা নাই। কিন্তু যখন এইটা উল্টা হবে হচ্ছে যে কোম্পানিগুলো নিজস্ব পেট্রোল পাম্প থাকবে, তখন কোন কোম্পানির তেলের মান ভালো স্মুথ চলে সেটা কিন্তু নাগরিকরা ঠিক করবে এবং তারা কিন্তু সেই পেট্রোল পাম্প থেকে তেলটা সংগ্রহ করবে। তো এগুলো হলো আর এক একটা বিষয়। তো তেলের ক্ষেত্রে সরাসরি পাবলিক এঙ্গেজমেন্ট নাই, তো তাই এটা লসের পরিমাণ আমরা বুঝতে পারি না, কতটুকু ভর্তুকি দেওয়া লাগছে। আমার আজকে প্রশ্ন যে 18,000 কোটি টাকা বিপিসি ভর্তুকি চাইছে সরকারের কাছ থেকে, এই 18,000 কোটি টাকা দিয়ে কি আপনার তেল পাচ্ছেন 140 কোটি টাকা? আমরা সিস্টেম লসটা দেখতেছিলাম যে 20% সিস্টেম লস সরকারি প্রতিষ্ঠান। হ্যাঁ, তো বেসরকারি একটা প্রতিষ্ঠানের ধরেন তেল সাপ্লাই দিচ্ছে, ঢাকা থেকে এটা গাজীপুর পাঠাচ্ছে তেল, যাওয়ার পথে যদি 20 লিটার তেল কম চলে যায় ওখানে, তাহলে ওই ট্রাকওয়ালারে ওই কোম্পানি ছাড়বে কিনা বলেন? ছেড়ে দেবে? কিন্তু সরকারি ক্ষেত্রে কিন্তু ঠিকই পার পেয়ে যাচ্ছে। তো এখানেই পার্থক্য সরকারি ব্যবস্থাপনা এবং পারতেছে না, হচ্ছে না, হবে না।
কোন সরকারকে আমি দায় দিতে পারবেন না, না বিএনপি, আওয়ামী লীগ, না জামাত বা জাতীয় পার্টি, বিভিন্ন সময় যে আসুক ভাই, মানুষের সমস্যা, সরকারি চাকরি করে যারা তাদের সমস্যা, তাদের মেন্টালিটি, এটা চুরি করবে তারা, ফাঁকি দিবে তারা, মেন্টালিটি। ঠিক আছে, আমাদের এখানে ঢাকার ভিতরে যে বড় বড় হাউজিং আবাসিকগুলো দেখেন, বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ এই যে নতুন নতুন বাড়ি হয়েছে সবগুলো মালিক বিভিন্ন সচিব, আমলা টামলা, এগুলো জাস্ট দেশের ক্ষতি করে তারা সম্পদের মালিক হয়ে গেছে, দেশের ক্ষতি করে সম্পদের মালিক হয়ে গেছে। তো সরকারি ব্যবস্থাপনা থেকে বেসরকারি ব্যবস্থাপনা যে জায়গাটায় যাচ্ছে, মনে হয় পুরোপুরি একসঙ্গে ছাড়ছে না, আংশিক প্রাথমিকভাবে দিচ্ছে, কোম্পানিগুলো আস্তে আস্তে ফিটনেস অর্জন করবে, এটা হলো একটা বিষয়। তো সেই ব্যবস্থাপনায় আমরা প্রাথমিকভাবে দেখতে পারি যে বেসরকারি ব্যবস্থাপনায় কতটুকু সিস্টেম লস নিয়ন্ত্রণ করা যাচ্ছে। এবং তারা যদি আপনারা হলো দেখেন, সরকার এবং রাষ্ট্রের চেয়ে শক্তিশালী কিছু নাই। হ্যাঁ, যে কোনো একটা কোম্পানিকে অনুমোদন দিছে, ও তেল নিয়ে জিম্মি করতেছে সরকারকে, ঠিক আছে, আর সরকার তাকে ছেড়ে দেবে, সে সরকারের চেয়ে শক্তিশালী। এটাই তো বলতে যাচ্ছেন, এত সহজ না। বরঞ্চ সরকারের চেয়ে শক্তিশালী হলো আমলারা, সরকারের চেয়েও শক্তিশালী হলো আমলা। তাদেরকে সরকার নিয়ন্ত্রণ করতে পারে না, তাদেরকে গাইড করতে পারে না। এত শক্তিশালী যে পাট মন্ত্রণালয় এত দুর্নীতি লুটপাট হয়েছে, কারো কিছু চুল ছিঁড়তে পারে নাই। হ্যাঁ, এমনিই চলে, এমনিই চুরি হয়, এমনিই সরকার ড্যামারেজ দেবে, এমনিই চিনিকল বন্ধ হয়ে গেছে, এমনিই চলে গেছে। তো আমি ধন্যবাদ জানাবো। আমার একটা আগে বুঝছিল এরকমভাবে, যেটা বাম সংগঠনগুলো চিন্তা করে যে না, সরকারের কাজ কি, তাহলে সরকারের কাজ নাকি পাটকল চালানো। চিন্তা করতে পারেন, বিশ্বের কোন দেশে সরকার পাটকল চালায় দেখান তো? সরকারের কাজ হলো চিনি কল চালানো। এখন সরকারের কাজ চিনি কল চালানো, কিন্তু যেই মানুষগুলোকে এখানে নিয়োগ দিচ্ছে, ধরেন আপনাকেই নিয়োগ দিচ্ছে, আপনি কি ঠিক মতো চালাবেন? নাকি আপনিও চুরি করবেন? নাকি বলবেন না, আপনি মিস্টার আব্দুল জব্বার, আপনাকে দায়িত্ব দিলে চিনি কল একবারে ফ্রেস্তার মতো চলবে, আর কোনো চুরি চামারি হবে না, লুটপাট হবে না? এটা বলতে পারবেন? বলেন। রাষ্ট্র পলিসি নির্ধারণ করে, রাষ্ট্র ব্যবসা করে না। রাষ্ট্র এভাবে যদি ব্যবসা করে, সাকসেসফুল দেখাতে হবে। তো রাষ্ট্র ব্যবসা করতে পারেনি, ব্যবসা করতে তো পারেনি রাষ্ট্র, তেলের ক্ষেত্রে ব্যবসা করতে পারেনি। ঠিক আছে, যখন কম দাম ছিল, আমি তো আজকে বলতেছি, আজকে যদি 20% আপনারা ক্যালকুলেশন করেন, 20% সিস্টেম লস যেটা বিপিসি করে, 20% সিস্টেম লস যদি আপনি ক্যালকুলেশন করেন তো কত টাকা আসে? 112 টাকা আসে অকটেনের দাম, 110 টাকা আসবে পেট্রোলের দাম। এখনকার আর যদি এটা যদি সঠিকভাবে পারচেস করা হয়, প্রকিউরমেন্ট করা হয়, আমি মনে করি যে এখনো 100 টাকায় তেল দেওয়া সম্ভব, যদি এই সিস্টেম লস, দুর্নীতি এগুলো কমাতে পারেন। কিন্তু সরকারকে সেটা করতে পারতেছে? সরকারের কিছু করার নাই, সরকারের জায়গায় থেমে যাচ্ছে, পারতেছে না, এখানে পারতেছে না, কাউকে দিয়ে পারবেন না। বাংলাদেশের আপনি বলেন, এখানে 10 জন মানুষ কমেন্ট করেন যে আপনাকে পাটকলের দায়িত্ব দিলে আপনি পাটকলটা সুন্দরভাবে চালাবেন, আপনি দেখান একজন সাহস করে আগে আসেন যে আপনি চালাতে পারবেন। কেউ পারবে না, কারণ এইখানে পাটকল কর্মীদের গায়ে চর্বি জমে গেছে। না কাজ করে যদি বেতন পাওয়া যায়, তাহলে তো সেটা খুবই ভালো, তাহলে তো কারখানা জীবনেও লাভজনক হওয়ার দরকার নাই, এই পাটকলগুলো যখন স্বাধীনভাবে ছিল, ব্যক্তি মালিকানা ছিল, তখন লাভ করছে। যখন সরকারি ব্যবস্থা, তখন থেকে লস শুরু হয়ে গেছে। এখানে আমাদের স্পষ্ট কথা, আমাদের যে বড় বড় কারখানা পাটকলগুলো আছে, আপনারা কখনো যদি কোনো পাটকলে যাওয়ার সুযোগ হয়, বিশেষ করে খুলনা অঞ্চলে, খুলনা দিঘলিতে একটা পাটকল দিয়েছে, এত বড় জায়গা, এত বড় স্পেস, এইখানে যেটুকুতে উৎপাদন হয় তার চেয়ে ফাঁকা জায়গা আরো কয়েক গুণ বড়। একটা পাটকলের জায়গায় না হলেও 20টা ইন্ডাস্ট্রি করা যাবে, 20টা কারখানা করা যাবে একটা পাটকলের জায়গায়। একটা পাটকলের জায়গায় 5টা ইন্ডাস্ট্রি করা যাবে। হ্যাঁ, তো তো এগুলো আর কি বিষয় আর কি। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। অনেকে গালিগালাজ করতেছেন, যে গালিগালাজ করতে পারেন, এখন নিজে একটু কমেন্ট করেন যে আপনি একজন পাটকল শ্রমিক হলে পাটকল ভালোভাবে চলবে, কে সেই ব্যক্তি? কমেন্ট করে জানান।